আমি মল্লিক ওয়াহিদুজ্জামান, প্রভাষক, অর্থনীতি বিভাগ, মোংলা সরকারি কলেজ, মোংলা বাগেরহাট। আমি ইন্টারমিডিয়েটের একাদশ শ্রেণীর অর্থনীতি বিষয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার চাহিদার উপরে কথা বলবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অত্যন্ত মনোযোগের সাথে বিষয়টা রপ্ত করার চেষ্টা করতে হবে। যেহেতু করোনার একটা দুর্যোগ চলতেছে, একটা মহামারী চলতেছে, আমরা তো তোমাদেরকে সাথে নিয়েই আমরা ক্লাস করি, কিন্তু করোনার এই দুর্যোগের কারণে আমাদের এই বিশেষ ব্যবস্থায় তোমাদের ক্লাস নিতে হচ্ছে। যাই হোক, পরিবেশ পরিস্থিতির কারণে যেভাবেই আমরা তোমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছি, সহযোগিতা করবার চেষ্টা করতেছি, তোমরাও মনোযোগের সাথে, আন্তরিকতার সাথে সেটাকে গ্রহণ করে তোমাদের শিক্ষা কার্যক্রম তোমরা অব্যাহত রাখবে। আজকে যে বিষয়ের উপরে কথা বলবো, ইতিমধ্যে তোমাদেরকে বলেছি, চাহিদার উপরে কথা বলবো। চাহিদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় অর্থনীতির, এবং অর্থনীতির সাবজেক্টের সাথে এই বিষয়টা এমনভাবে জড়িত যে অর্থনীতির শুরু থেকে উচ্চ শিক্ষার সকল পর্যায়ে এই চাহিদার বিষয়টা প্রায় আলোচনায় এসে যায় এবং আলোচনার অন্তর্ভুক্ত থাকে। তো চাহিদা প্রথমে আমরা দেখব ডেফিনেশন অফ ডিমান্ড অথবা চাহিদার সংজ্ঞা। চাহিদা কাকে বলে? সাধারণত কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলা হয়। সাধারণত কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে কোনো দ্রব্য পাওয়ার আশা বা আকাঙ্ক্ষা থাকলেই যদি ক্রয়ের সামর্থ্য না থাকে, ক্রয় করবার সামর্থ্য এবং প্রবল ইচ্ছা যদি না থাকে, তাহলে এটা চাহিদা কখনো হয় না। এই যদি চাহিদার সাথে এই তিনটে কথা জড়িত, যে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, দ্রব্যটি ক্রয় করবার জন্য প্রয়োজনীয় অর্থ এবং অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয় করবার ইচ্ছা। চাহিদার সংজ্ঞা দিতে গিয়ে এই তিনটে বিষয়ের পরিপূর্ণতার মাধ্যমে চাহিদার সংজ্ঞাকে পরিপূর্ণভাবে ব্যক্ত করা সম্ভব হয়। এক নাম্বার তোমরা লিখে নাও সবাই। কোন দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা দুই নাম্বার হচ্ছে দ্রব্যটি ক্রয় করার জন্য প্রয়োজনীয় সামর্থ্য। তিন নাম্বার হচ্ছে অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয় করার
অর্থনীতিতে চাহিদার পূর্ণাঙ্গ সংজ্ঞাকে আমরা যখন দাঁড় করাবো, পূর্ণাঙ্গ সংজ্ঞা যখন দিব, তখন এই তিনটে বিষয়কে একত্রিত করেই চাহিদার পরিপূর্ণ সংজ্ঞা দেওয়া সম্ভব হবে। চাহিদার পরিপূর্ণ সংজ্ঞা দিতে হলে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, এর সাথে দ্রব্যটি ক্রয় করবার জন্য প্রয়োজনীয় সামর্থ্য বা অর্থ, সামর্থ্য বা অর্থ থাকতে হবে, এবং অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয় করবার ইচ্ছা যখন থাকবে, তখনই আমরা তাকে চাহিদা বলব। সাধারণ কথায় কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা বলে, কিন্তু অর্থনীতিতে চাহিদা বলতে গেলে বা চাহিদার সংজ্ঞা দিতে গেলে, পরিপূর্ণ আকারে চাহিদাকে উপস্থাপন করতে হলে তিনটে বিষয়ের উপরে গুরুত্ব দিতে হবে। তোমরা লিখে নাও। 1 নম্বর হচ্ছে কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে, এর সাথে দ্রব্যটি ক্রয় করবার জন্য প্রয়োজনীয় সামর্থ্য বা অর্থ থাকতে হবে, এবং অর্থ ব্যয় করে দ্রব্যটি ক্রয় করবার ইচ্ছা থাকলেই এটাকে বলা হবে চাহিদা। তাহলে চাহিদার সংজ্ঞা তোমরা হয়তো পরিপূর্ণভাবে বুঝতে পেরেছো। আমি আবারও রিপিট করছি। অর্থনীতিতে চাহিদা বলতে কোনো দ্রব্য ক্রয় করবার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে, দ্রব্যটি ক্রয় করার জন্য প্রয়োজনীয় সামর্থ্য বা অর্থ থাকতে হবে, অর্থ ব্যয় করে দ্রব্য ক্রয় করবার ইচ্ছা থাকতে হবে। এই তিনটে বিষয়ের সমন্বয়ের মাধ্যমে, তিনটে বিষয় সমন্বিত হলেই তাকে চাহিদা বলা হবে। শুধুমাত্র কোনো দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষাকে চাহিদা অর্থনীতিতে বলা হয় না। এরপরে আছে যে চাহিদার বিধি। চাহিদার বিধি অথবা ল অফ ডিমান্ড, চাহিদা বিধি অথবা ল অফ ডিমান্ড, চাহিদা বিধি। তো চাহিদা বিধি বলতে দ্রব্যের দামের সাথে চাহিদার একটা সম্পর্ক আছে। দ্রব্যের দামের সাথে চাহিদার সম্পর্কটা সমমুখী না বিপরীতমুখী। দাম যদি বাড়ে চাহিদার পরিমাণ কমে, দাম যদি কমে চাহিদার পরিমাণ বাড়ে। তো দাম এবং চাহিদার মধ্যে এই যে বিপরীতমুখী সম্পর্ক, দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে, এটাকে চাহিদা বিধি বলা হয় অথবা ল অফ ডিমান্ড বলা হয়। কিন্তু এখানে একটা কথা বিশেষভাবে মনে রাখতে হবে, শুধু এইটুক বললেই চাহিদা বিধি ব্যাখ্যা হবে না, চাহিদা বিধির ধারণা পরিষ্কার হবে না। এর সাথে চাহিদা বিধির ব্যতিক্রমের বিষয়টিও জড়িত, যে অন্যান্য বিষয়গুলো অপরিবর্তিত থাকা অবস্থায়, অন্যান্য বিষয়গুলো অর্থাৎ অন্যান্য বিষয় বলতে আমরা যা বুঝি, আমরা অন্যান্য বিষয় বা চাহিদা বিধির ব্যতিক্রমের সবগুলো না বলে দুই একটা বিষয়কে উল্লেখ করে আমরা চাহিদা বিধিকে ব্যাখ্যা করে দেওয়ার চেষ্টা করি। যেমন ভোক্তা, অভ্যাস, রুচি, পছন্দ। 2 নম্বর হচ্ছে ভোক্তার আয়, 3 নম্বর হচ্ছে বিলাস জাতীয় দ্রব্য। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় চাহিদা বিধিটা কার্যকর হবে, কিন্তু অন্যান্য বিষয়গুলোর যদি পরিবর্তন হয়, অপরিবর্তিত না থাকে যদি পরিবর্তিত হয়, তাহলে চাহিদা বিধি তখন কার্যকরী থাকবে না। যেমন ভোক্তার অভ্যাস, রুচি বা পছন্দের পরিবর্তন হলে চাহিদা বিধিটা কার্যকর হয় না। যেমন কোনো ব্যক্তি
আগে সিগারেট খেত না, কিন্তু বর্তমানে সিগারেট খায়, সিগারেটের প্রতি তার নেশা আছে। এই যে অভ্যাসের পরিবর্তন যখন মানুষের হয়, তখন সিগারেটের দাম বাড়লেও, সিগারেট যে খায় দাম বাড়লেও কিন্তু এটা সিগারেট গ্রহণ করবে। এই যদি দাম বাড়লে তখন চাহিদার পরিমাণ না কমে চাহিদার পরিমাণ বেড়ে যায়। হঠাৎ করে যদি ভোক্তার আয়ের পরিমাণ বেড়ে যায়, হঠাৎ করে ভোক্তার আয়ের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলে দেখা যায় তার চাহিদার পরিমাণ ও বেড়ে যাবে। আয়ের পরিমাণ বেড়ে গেলে চাহিদার পরিমাণও বেড়ে যাবে। কিন্তু চাহিদা বৃদ্ধিতে দ্রব্যের দাম বাড়লেও ভোক্তার আয় যদি বাড়ে, তাহলে তার চাহিদা না কমে কিন্তু চাহিদার পরিমাণটা বেড়ে যায়। সুতরাং এক্ষেত্রে দেখা যাবে ভোক্তার আয় বাড়লে চাহিদা বৃদ্ধি তখন কিন্তু ইফেক্টিভ বা কার্যকরী হবে না। সুতরাং ভোক্তার অভ্যাসসূচি পছন্দ, ভোক্তার আয়, বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে বিভিন্ন এই প্রেক্ষাপটে দেখা যায় চাহিদা বৃদ্ধিটা কার্যকর হয় না। এই জন্যই বলা হয় যে অন্যান্য বিষয় বলতে চাহিদা বৃদ্ধির ব্যতিক্রমগুলোকে বোঝানো হয়েছে। ভোক্তার অভ্যাসসূচির পরিবর্তন হলে চাহিদা বৃদ্ধিটা কার্যকর হয় না। ভোক্তার আয়ের পরিবর্তন হলে হঠাৎ করে চাহিদা বৃদ্ধি কার্যকর হয় না। বিলাসজাত দ্রব্য যাদের কেনার আগ্রহ, দাম বাড়লেও দেখা যায় যাদের অর্থ আছে তারা বিলাসজাত দ্রব্য কিনবে, তাদের চাহিদা কিন্তু বাড়তেই থাকবে। সুতরাং দাম বাড়লে চাহিদা কমবে, দাম কমলে চাহিদা বাড়বে, এই কথাটা কিন্তু এইসব ক্ষেত্রে কার্যকরী হয় না। চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম যেসব ক্ষেত্রে আছে, এইসব ক্ষেত্রে কিন্তু এটা চাহিদা বৃদ্ধিটা কার্যকরী হয় না। কাজেই অবশ্যই চাহিদা বৃদ্ধির সংজ্ঞা দিতে হলে অন্যান্য অবস্থাগুলো অপরিবর্তিত থাকা অবস্থায় কথাটা বলতেই হবে। তারপরে বলতে হবে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দাম এবং চাহিদার মধ্যে এই যে বিপরীতমুখী সম্পর্ক, এইটাকে বলা হয় চাহিদা বৃদ্ধি। অন্যান্য অবস্থাগুলো অপরিবর্তিত থাকা অবস্থায় দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। দাম এবং চাহিদার মধ্যে এই যে বিপরীতমুখী সম্পর্ক, এই বিপরীতমুখী সম্পর্ককে বলা হয় চাহিদা বৃদ্ধি। তাহলে আমরা দুটো বিষয়ে কথা বললাম। একটা হচ্ছে চাহিদার সংজ্ঞা, হোয়াট ইজ ডিমান্ড, চাহিদা কাকে বলে। আর দ্বিতীয়টা আমরা দেখলাম লো অফ ডিমান্ড অথবা চাহিদা বৃদ্ধি। এইবার আর দুটো বিষয়, পরবর্তী দুটো বিষয় আমরা দেখি। একটা হচ্ছে চাহিদার সূচি। চাহিদা সূচি। আর একটা বিষয় হচ্ছে চাহিদা রেখা। ডিমান্ড শিডিউল এবং ডিমান্ড কার্ভ। চাহিদা সূচি কাকে বলে, প্রথমত আমরা এইটা দেখব। চাহিদা সূচি হচ্ছে একটা নির্দিষ্ট সময় ভোক্তা একটা নির্দিষ্ট দামে, ভোক্তা বিভিন্ন দামে একটা নির্দিষ্ট দ্রব্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করে। একটা নির্দিষ্ট সময়ে ভোক্তা বিভিন্ন দামে একটা নির্দিষ্ট পণ্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করে, তা যে তালিকার মাধ্যমে দেখানো হয় তাকে বলা হয় চাহিদা সূচি। তাহলে চাহিদা সূচি বলতে একটা নির্দিষ্ট সময়ে, লিখে আসবে মেয়েরা, একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে একটা নির্দিষ্ট পণ্যের
যে বিভিন্ন পরিমাণ ভোক্তা, বিভিন্ন দামে ভোক্তা নির্দিষ্ট পণ্যের একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে একটা নির্দিষ্ট পণ্যের যে বিভিন্ন পরিমাণ ভোক্তা ক্রয় করে তা যে তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে চাহিদা সূচি বলে। লিখেছো সবাই? একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে একটা নির্দিষ্ট পণ্যের যে বিভিন্ন পরিমাণ ভোক্তা ক্রয় করে তা যে তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় বা দেখানো হয় তাকে বলা হয় চাহিদা সূচি। আমি আবারও বলছি, সকলে লিখে নাও। একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে একটা নির্দিষ্ট পণ্যের যে বিভিন্ন পরিমাণ ভোক্তা ক্রয় করে তা যে তালিকার মাধ্যমে দেখানো হয় বা প্রকাশ করা হয় তাকে বলা হয় চাহিদা সূচি। লিখেছো সবাই? অনুরূপ একই ভাষায় চাহিদা রেখার ডেফিনিশন বা সংজ্ঞা আমরা দেব। তাহলে চাহিদা সূচি বলতে, আবারও বলছি, একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে ভোক্তা একটা নির্দিষ্ট পণ্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করে তা যে তালিকার মাধ্যমে দেখানো হয় তাকে বলা হয় চাহিদা সূচি। এরপরের বিষয়টা লিখে নাও, চাহিদা রেখা। একই সংজ্ঞার মাধ্যমে আমরা চাহিদা সূচি এবং চাহিদা রেখাকে প্রায় দেখা দিতে পারি। একটা জায়গায় সূচি আর একটা জায়গা হচ্ছে রেখা। একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে কোনো ভোক্তা একটা নির্দিষ্ট পণ্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করে, এটা যখন কোনো রেখাচিত্রের মাধ্যমে তাহলে লিখে নাও সবাই। একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে ভোক্তা একটা নির্দিষ্ট পণ্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করে, এটা যখন কোনো রেখাচিত্রের মাধ্যমে দেখানো হয় তখন এটাকে বলা হয় ডিমান্ড কার্ভ অথবা চাহিদা রেখা। এর আগে আমরা যেটা বলেছি, চাহিদা সূচি একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে ভোক্তা একটা নির্দিষ্ট পণ্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করে তা যখন কোনো তালিকার মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেইটাকে বলা হয় চাহিদা সূচি। একই সংজ্ঞার আকারে আমরা বলতে পারি, একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন দামে ভোক্তা একটা নির্দিষ্ট পণ্যের যে বিভিন্ন পরিমাণ ক্রয় করে তা যখন রেখাচিত্রের মাধ্যমে দেখানো হয় তখন এটাকে বলা হয় চাহিদা রেখা। তাহলে চাহিদা সূচি এবং চাহিদা রেখার পার্থক্য নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। আমরা তাহলে পরপর তিনটি বিষয় আলোচনা করলাম। একটা হচ্ছে চাহিদা কাকে বলে, লিখেছো সবাই? চাহিদা কাকে বলে। পরে আমরা আলোচনা করলাম যে ল অফ ডিমান্ড অথবা চাহিদা বিধি কাকে বলে, এর উপরে আমরা কথা বললাম। তৃতীয়ত আমরা দেখালাম চাহিদা সূচি এবং চাহিদা রেখা, এবং চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে পার্থক্য কি এটাও কিন্তু আমরা আলোচনায় তোমাদের সামনে তুলে ধরেছি। এরপরে আমরা যে বিষয়টা দেখব, একটা কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন। কাল্পনিক চাহিদা সূচি থেকে কাল্পনিক চাহিদা সূচি থেকে
চাহিদা রেখা অঙ্কন। চাহিদা রেখা অঙ্কন কাল্পনিক বলা হচ্ছে কেন এখানে? কাল্পনিক মানে আমরা সূচিটা চাহিদা বিধি যদি আমরা জানি, তা চাহিদা বিধির আলোকে আমরা সূচি তৈরি করে নিতে পারবো। যারা চাহিদা বিধি বোঝো নাই, তারা কিন্তু কাল্পনিক চাহিদা সূচি তৈরি করতে পারবে না। সুতরাং চাহিদা সূচি তৈরি করতে হলে চাহিদা বিধিকে আগে পরিষ্কারভাবে বুঝতে হবে। চাহিদা বিধির বিষয়ে আমরা কথা বলেছি, তারপরেও আবার এই বিষয়ে কথা বলবো যে চাহিদা বিধির ধারণা ক্লিয়ার হলেই ছাত্রছাত্রী তোমরা যারা সহজেই তোমরা চাহিদা সূচি তৈরি করতে পারবা এবং সূচি থেকে তোমরা চাহিদা রেখা অঙ্কন করতে পারবা। কিন্তু চাহিদা বিধি, চাহিদার এই ভিত্তি ফাউন্ডেশন, এটা সম্পর্কে ধারণা না থাকলে কিন্তু কোনোভাবে কাল্পনিক চাহিদা সূচি তৈরি করা যাবে না এবং চাহিদা রেখাও কিন্তু অঙ্কন করা যাবে না। চাহিদা বিধি বুঝতে পারলে যে কোনো জায়গায় যখনই তোমাদের সামনে এই প্রসঙ্গে কোশ্চেন আসবে যে কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করো, তোমাদের জন্য বিষয়টা সহজ হয়ে যাবে। তোমরা নিজেরাই চাহিদা বিধি অনুযায়ী চাহিদা সূচি তোমরা তৈরি করতে পারবা, চাহিদা রেখাও তোমরা তৈরি করতে পারবা। তো চাহিদা বিধি সম্পর্কে একটু আগে কথা বলেছি যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকা অবস্থায় দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে এবং দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। তাহলে দাম যখন বাড়বে চাহিদার পরিমাণ কমবে, দাম যখন কমবে চাহিদার পরিমাণ বাড়বে। এই অবস্থায় আমরা চাহিদার সূচির ভিতরে আলোচনা করেছি একটা নির্দিষ্ট সময়ে বিভিন্ন দাম এবং একটা পণ্যের বিভিন্ন একক পর্যায়ক্রমে আমাদের লিখতে হবে। একদিকে দ্রব্যের দাম লিখতে হবে, আরেকদিকে দ্রব্যের চাহিদার পরিমাণ লিখতে হবে। কিন্তু বিধি অনুযায়ী দাম যখন বাড়বে চাহিদার পরিমাণ কমবে, দাম যখন কমবে চাহিদার পরিমাণ তখন বাড়বে। এইভাবে কিন্তু আমাদের চাহিদা সূচিটা তৈরি করতে হবে। তো চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করতে গেলে আগেই আমাদের একটা চাহিদা সূচি তৈরি করতে হবে। চাহিদা সূচি চাহিদা সূচির মধ্যে দুটো জিনিস থাকবে। একদিকে থাকবে দ্রব্যের দাম, আর একদিকে থাকবে দ্রব্যের চাহিদা। আর কোনো বিষয় কিন্তু এখানে থাকবে না। বাম পাশে প্রথমে থাকবে দ্রব্যের দাম, পরে থাকবে দ্রব্যের চাহিদা। তাহলে আমরা লিখি যথারীতি দ্রব্যের দাম, ডান পাশে হচ্ছে দ্রব্যের চাহিদা। চাহিদা বিধির ওই সূত্রকে মনে রেখে আমাদের চাহিদা সূচি তৈরি করতে হবে। একদিকে দ্রব্যের দাম 8 টাকা, চাহিদার পরিমাণ 2 একক। এরপরে দাম 6 টাকা, চাহিদার পরিমাণ 4 একক। দাম 4 টাকা প্রতি এককে, তখন চাহিদার পরিমাণ হচ্ছে 12। এখানে দ্রব্যের চাহিদা একক, আর এখানে হচ্ছে দ্রব্যের দাম। একটু আগে যে বিষয়ে কথা বললাম যে চাহিদা সূচি তৈরি করতে হলে আমাদের এক পাশে দ্রব্যের দাম আর এক পাশে দ্রব্যের চাহিদা দেখাতে হবে। এক পাশে দ্রব্যের দাম, এক পাশে দ্রব্যের চাহিদা। দ্রব্যের দাম এটা আমরা লিখে দিই টাকায়, কারণ আমরা টাকায় এটা আমরা ব্যাখ্যা করতেছি। দ্রব্যের দাম, দ্রব্যের চাহিদা। এখন চাহিদার বিধি অনুযায়ী আমাদের চাহিদা সূচি হলো কিনা। চাহিদা বিধিতে তোমাদেরকে বলেছি যে দাম যখন বাড়বে তখন চাহিদার পরিমাণ কমবে, দাম যখন কমবে চাহিদার পরিমাণ তখন বাড়বে। লক্ষ্য করো
আমাদের উপরে থেকে দেখা যাচ্ছে দ্রব্যের দাম প্রতি এককের দাম হচ্ছে 8 টাকা, তখন চাহিদার পরিমাণ 2 একক বা 2টি। দ্রব্যের দাম 8 টাকা থেকে যখন কমে 6 টাকা হচ্ছে, তখন চাহিদার পরিমাণ 2 একক থেকে বেড়ে হচ্ছে 4 একক, 4টি। আবার দ্রব্যের দাম যখন কমে 4 টাকা হয়ে যাচ্ছে প্রতি এককের দাম, তখন দ্রব্যের চাহিদা বেড়ে হচ্ছে 12টি। আবার নিচ থেকে যদি আমরা লক্ষ্য করি, দ্রব্যের দাম যখন 4 টাকা, তখন দ্রব্যের চাহিদা ছিল সব থেকে বেশি, দাম যখন সব থেকে কম, চাহিদার পরিমাণ তখন সব থেকে বেশি। দ্রব্যের দাম 4 টাকা থেকে যখন 6 টাকা হয়ে গেল, তখন চাহিদার পরিমাণ কমে 4টি হয়ে গেল। দ্রব্যের দাম যখন 4 টাকা থেকে 6 টাকা দাম বেড়ে গেল, চাহিদার পরিমাণ 12টির থেকে কমে 4টি হয়ে গেল। এরপরে দেখা যাচ্ছে দ্রব্যের দাম যখন সর্বোচ্চ 8 টাকা, তখন চাহিদার পরিমাণ সর্বনিম্ন 2টি। সুতরাং দেখা যাচ্ছে চাহিদার সূচিতে চাহিদা বিধি কিন্তু স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে। আমাদের বিধিতে যা বলতেছে আমরা সেইভাবে চাহিদা সূচি কিন্তু আমরা তৈরি করেছি। এর ব্যতিক্রম হলে কিন্তু চাহিদা রেখা অঙ্কন করা যাবে না, এবং চাহিদা রেখা অঙ্কন করলে কিন্তু চাহিদা রেখার যে ধর্ম, যে বৈশিষ্ট্য, চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী, এইটা কিন্তু কখনো আর হবে না। চাহিদা বিধি ভুল হয়ে গেলে চাহিদা সূচিতে ভুল হয়ে যাবে, চাহিদা সূচিতে ভুল হয়ে গেলে চাহিদা রেখা অঙ্কন হবে না। সুতরাং চাহিদা বিধি অনুযায়ী সঠিকভাবে চাহিদা সূচি তৈরি করতে হবে, এবং চাহিদা সূচির আলোকে চাহিদা রেখা তৈরি করতে হবে। এবার আমরা দেখি চাহিদা রেখাটা কেমন হয়। পুরো রেখা অঙ্কন করতে গেলে দুটো অক্ষ, একটা হচ্ছে এক্স অক্ষ এবং আর একটা হচ্ছে ওয়াই অক্ষ। যে কোনো বিষয়ের ব্যাখ্যা করতে গেলে ফিগারে অর্থনীতিতে আমাদের দুটো অক্ষ এটা আগে দেখায় নিতে হবে। একটা হচ্ছে লম্ব অক্ষ, একটা হচ্ছে ভূমি অক্ষ। এইটা হচ্ছে লম্ব অক্ষ ও ওয়াই, লম্ব অক্ষ ও এক্স হচ্ছে ভূমি অক্ষ। দুটো অক্ষ আগে অঙ্কন করেই কিন্তু কোনো বিষয়কে ব্যাখ্যা করতে হবে। এই অক্ষ অঙ্কন না করে কোনো বিষয়কে কিন্তু ব্যাখ্যা করা যাবে না। তাহলে ও এক্স অক্ষে আমরা দেখাচ্ছি চাহিদার পরিমাণ, চাহিদার পরিমাণ, ও ওয়াইকে দেখাচ্ছে আমরা দ্রব্যের দাম। আমরা চাহিদা সূচিতে যেভাবে আছে এই সূচি দেখে আমরা চাহিদা রেখা অঙ্কন করব। চাহিদা রেখার যে বৈশিষ্ট্য তোমাদেরকে বলেছি সেটা হলো বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হবে। দেখা যাক আমাদের সূচি অনুযায়ী রেখা অঙ্কন করলে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয় কিনা। এখানে ওই অক্ষে দেখা যাচ্ছে দ্রব্যের দাম সর্বোচ্চ 8, তারপরে 6, তারপরে 4, তাহলে 8 টাকা, এরপর হচ্ছে 6 টাকা, এরপর হচ্ছে 4 টাকা। আর হচ্ছে দ্রব্যের চাহিদা তখন যখন 8 তখন 2 অনুমান করে এটা দিতে হবে। দ্রব্যের চাহিদা হচ্ছে 2, এরপর হচ্ছে 4, 2, 4, এরপর হচ্ছে 12। তাহলে ও এক্স অক্ষের ও ওয়াই অক্ষের 8 সূচক বিন্দু দ্রব্যের দাম লিখেছি আমরা, ও ওয়াই অক্ষে দাম দেখাচ্ছি, ও এক্স অক্ষে দেখাচ্ছি চাহিদার পরিমাণ। দ্রব্যের দাম যখন 8 টাকা, তখন দ্রব্যের চাহিদা হচ্ছে 2 একক। তাহলে 8 সূচক বিন্দু থেকে একটা লম্ব টানতে হবে, আর 2 সূচক বিন্দু থেকে একটা লম্ব টানতে হবে। 8 সূচক বিন্দু থেকে একটা লম্ব টানলাম, 2 সূচক বিন্দু থেকে একটা লম্ব টানলাম, পরস্পর এই বিন্দুতে ছেদ করলো। একইভাবে 6 সূচক বিন্দু থেকে একটা লম্ব টানতে হবে, আর তখন চাহিদা হচ্ছে 4 একক। 4 সূচক বিন্দু থেকে একটা লম্ব টানতে হবে। আমরা 6 সূচক বিন্দু থেকে একটা লম্ব টানি, আবার 4 সূচক বিন্দু থেকে একটা লম্ব টানি, পরস্পর বি বিন্দুতে ছেদ করলো।
সূচি অনুযায়ী আমরা লক্ষ্য করো, সূচি অনুযায়ী দাম যখন 8 টাকা তখন চাহিদার পরিমাণ 2টি। এই কারণে আমরা 8 সূচক বিন্দু থেকে একটা লম্ব টেনেছি আর 2 সূচক বিন্দু থেকে লম্ব টেনেছি, পরস্পর এই বিন্দুতে ছেদ করলো। দ্বিতীয়বারে দেখা যাচ্ছে দাম যখন 6 টাকা তখন দ্রব্যের চাহিদা হচ্ছে 4 একক। এই জন্য 6 সূচক বিন্দু থেকে একটা লম্ব টেনেছি আর 4 সূচক বিন্দু থেকে একটা লম্ব টেনেছি, পরস্পর বি বিন্দুতে ছেদ করলো। ঠিক একইভাবে দ্রব্যের দাম যখন সর্বনিম্ন 4 টাকা তখন দ্রব্যের চাহিদা হচ্ছে 12 একক। কাজে আমরা 4 সূচক বিন্দু থেকে একটা লম্ব টানবো আর 12 সূচক বিন্দু থেকে একটা লম্ব টানবো। এই 4 সূচক বিন্দু থেকে লম্ব টেনে 12 সূচক বিন্দু থেকে লম্ব টানলে পরস্পরেরা ছেদ করে এ বি সি বিন্দুতে আমরা এখানে সমন্বয় করে দেখালাম। এখন এ বি সি বিন্দুটা আমরা বিন্দু আমরা যোগ করব, এ বি এবং সি। আমরা নাম দিয়ে দিলাম বিডি, চাহিদা রেখা। আমি তোমাদেরকে প্রথমেই বলেছি চাহিদা রেখা অলওয়েজ ডিমান্ড কার্ভ স্লোপস ডাউনওয়ার্ডস টু দ্য রাইট। সব সময় জন্য চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হবে। যদি চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী না হয়ে ঊর্ধ্বগামী হতো তাহলে এটা কোনোভাবে কিন্তু চাহিদা রেখা অঙ্কন হতো না। আমাদের সূচিতে ভুল হয়ে যেত, আমাদের রেখায় ভুল হয়ে যেত, চাহিদা রেখা এটাকে কোনোভাবে কিন্তু বলা যেত না। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমরা চাহিদা বিধি অনুযায়ী চাহিদা সূচি আমরা অঙ্কন করেছি এবং সূচি অনুযায়ী যখনই আমরা দেখতেছি চাহিদা রেখা সূচি অনুযায়ী যখন আমরা অঙ্কন করছি তখনই দেখতে পাচ্ছি আমরা চাহিদা রেখার ধর্ম অনুযায়ী চাহিদা রেখা অবশ্যই বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়েছে। সুতরাং আমাদের সূচিও ঠিক আছে, চাহিদা রেখাও ঠিক আছে। বুঝতে কোনো সমস্যা আছে নাকি ছেলে মেয়েদের? যেসব বিষয়ের উপরে আমরা কথা বললাম, প্রথমত হোয়াট ইজ ডিমান্ড অথবা হোয়াট ডু নো অ্যাবাউট ডিমান্ড, চাহিদা কাকে বলে, চাহিদার উপরে আমরা কথা বললাম। দ্বিতীয়ত আমরা আলোচনা করলাম চাহিদা বিধি অথবা ল অফ ডিমান্ড, চাহিদা বিধি কাকে বলে এর উপরে আমরা কথা বললাম। এরপরে আমরা কথা বলেছি ডিমান্ড শিডিউল এবং ডিমান্ড শিডিউল কার্ভ, ডিমান্ড শিডিউল এবং ডিমান্ড কার্ভ, চাহিদা সূচি এবং চাহিদা রেখার পরে কথা বললাম। আর সর্বশেষে আমরা আলোচনা করলাম চাহিদা একটা কাল্পনিক চাহিদা সূচি অঙ্কন করে কিভাবে আমরা চাহিদা রেখা অঙ্কন করতে পারি। একটা কাল্পনিক চাহিদা সূচি তৈরি করে কিভাবে আমরা চাহিদা রেখা অঙ্কন করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরেও আমি আরেকবার তোমাদেরকে এই সম্পর্কে ধারণা দিই। চাহিদা রেখা অঙ্কন করতে গেলে চাহিদা সূচি সম্পর্কে ধারণা রাখতে হবে। চাহিদা সূচি সম্পর্কে ধারণা রাখতে গেলে চাহিদা বিধি সম্পর্কে ধারণা রাখতে হবে। চাহিদা বিধি সম্পর্কে যদি পরিষ্কার ধারণা থাকে তাহলে কোনো ছেলে মেয়ের জন্যই চাহিদা সূচি তৈরি করতে কোনো সমস্যা হবে না। চাহিদা বিধি হচ্ছে চাহিদা বিধিগত বা ল অফ ডিমান্ডটা কেমন, যে চাহিদা বিধির ব্যতিক্রম, যেমন ভোক্তার অভ্যাস, রুচি, পছন্দ, তারপরে ভোক্তার আয়, এই সব ক্ষেত্রে পরিবর্তন হলে দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমে, দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে, এই শর্ত কখনো কার্যকর থাকে না। এই জন্য এটাকে বলা হয় অন্যান্য অবস্থা। অন্যান্য অবস্থাগুলো অপরিবর্তিত থাকা অবস্থায় দ্রব্যের দাম যখন বাড়ে তখন চাহিদার পরিমাণ কমে, দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। দাম এবং চাহিদার মধ্যে যে ক্রিয়াগত সম্পর্ক, বিপরীতমুখী সম্পর্ক, এইটাকে বলা হয় ল অফ ডিমান্ড অথবা চাহিদা বিধি। চাহিদা বিধির আলোকে আমরা চাহিদা সূচিকে তৈরি করেছি। চাহিদা সূচির প্রাথমিক নিয়ম হচ্ছে একদিকে দ্রব্যের দাম থাকবে আর একদিকে দ্রব্যের চাহিদা থাকবে। বাম পাশে থাকবে দ্রব্যের দাম, ডান পাশে থাকবে দ্রব্যের চাহিদা। আমরা বিধিতে যেটা আমরা দেখেছি দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমবে আর দাম কমলে চাহিদার পরিমাণ বাড়বে। সূচিতে আমরা লক্ষ্য করতেছি দাম যখন 8 টাকা তখন দ্রব্যের চাহিদা হচ্ছে 2 কিংবা 2 একক।
দাম যখন কমে 6 টাকা হলো তখন চাহিদার পরিমাণ বেড়ে 4টি হলো। দাম যখন আরো কমে প্রতি এককের 4 টাকা হলো, প্রতিটা দ্রব্যের দাম যখন 4 টাকা হলো তখন দ্রব্যের চাহিদা বেড়ে হয়ে গেল 12টি। ঠিক নিচ থেকে যদি আমরা দেখি, দ্রব্যের দাম যখন সর্বনিম্ন তখন দ্রব্যের চাহিদা সর্বোচ্চ 12টি। দ্রব্যের দাম প্রতি এককের প্রত্যেকটি দ্রব্যের দাম যখন 4 টাকা করে তখন চাহিদা হয় 12টি দ্রব্যের। দাম বেড়ে যখন 4 টাকা থেকে 6 টাকা হয় তখন চাহিদার পরিমাণ 12 থেকে কমে 4টি হয়। আবার দ্রব্যের দাম যখন 6 থেকে 8 টাকা আরো বেড়ে যায় তখন চাহিদার পরিমাণ হয়ে যায় সর্বনিম্ন। কাজেই চাহিদা এবং দামের মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক, এটাকে চাহিদা বৃদ্ধি বলে এবং এই বিষয়টাকে আমরা চাহিদা সূচিতে আমরা দেখিয়েছি। এই চাহিদা সূচির আলোকে আমাদের চাহিদা রেখা অঙ্কন করতে হবে। চাহিদা রেখা অঙ্কন করতে গেলে দুটো অক্ষ আগে অঙ্কন করে নিতে হবে। একটা হচ্ছে x অক্ষ আর একটা হচ্ছে y অক্ষ। ও x অক্ষে আমরা দেখাচ্ছি চাহিদার পরিমাণ এবং y অক্ষে দেখাচ্ছি আমরা দ্রব্যের দাম। তোমরা লক্ষ্য করো, দ্রব্যের দাম যখন সর্বোচ্চ 8 টাকা তখন চাহিদার পরিমাণ 2 একক। 8 সূচক বিন্দু থেকে লম্ব টানছি আমরা, 2 সূচক বিন্দু থেকে আমরা লম্ব টানছি, পরস্পর এই বিন্দুতে ছেদ করব। সূচিতে দ্বিতীয়বার তোমরা খেয়াল করো, দ্রব্যের দাম যখন প্রতি এককের 6 টাকা তখন চাহিদার পরিমাণ 4টি। 6 টাকা যখন দ্রব্যের দাম তখন চাহিদার পরিমাণ 4টি। 6 সূচক বিন্দু থেকে আমরা লম্ব টেনেছি এবং 4 সূচক বিন্দু থেকে লম্ব টেনেছি, পরস্পর বি বিন্দুতে ছেদ করব। এবং সর্বশেষে দ্রব্যের দাম যখন 4 টাকা তখন দ্রব্যের চাহিদা হলো 12টি। 4 সূচক বিন্দু থেকে আমরা লম্ব টানলাম এবং 12 সূচক বিন্দু থেকে লম্ব টানলাম, পরস্পর সি বিন্দুতে ছেদ করব। এ বি সি বিন্দু যোগ করবে আমাদের চাহিদা রেখা, কাঙ্ক্ষিত চাহিদা রেখা অঙ্কিত হয়ে গেল। সুতরাং আমরা যে বিষয়গুলোকে আলোচনা করলাম, তোমরা এই বিষয়গুলো বাড়িতে গিয়ে আবার দেখবা এবং এই আলোচনার সাথে সাথে যখন তোমরা এটা আবার বাড়িতে দেখবা তখন তোমরা সহজে কিন্তু রপ্ত করতে পারবা। পরবর্তী ক্লাসে আমরা এই চাহিদা ভিত্তিক ব্যতিক্রম এবং অন্যান্য বিষয় আলোচনা করব। আজকে যে বিষয় আলোচনা হয়েছে আরো একবার তোমাদেরকে মনে করিয়ে দিচ্ছি। প্রথমত চাহিদা কাকে বলে, এরপরে আমরা কথা বলেছি চাহিদা বৃদ্ধি কাকে বলে, এরপরেও কথা বলেছি চাহিদা সূচি এবং চাহিদা রেখার মধ্যে ব্যবধান কেমন সংজ্ঞার আকারে, এটা আমরা আলোচনা করলাম। অবশেষে কাল্পনিক চাহিদা সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করেছি। আশা করি তোমরা এই বিষয়ে বুঝতে পেরেছ। তোমাদের সকলের শুভ কামনা করে আজকের মতো আলোচনা শেষ করছি। আল্লাহ হাফেজ।